সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার পুনরায় ক্লাস মিলিত হলাম। যথাসময়ে অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে গণিত বিষয়ের যথারীতি অনলাইন ক্লাস। গত ক্লাসে আমরা অনুশীলনী 17 পরিসংখ্যান বিষয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। শেষ পর্যন্ত আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আমরা আজ কেন্দ্রীয় প্রবণতার বাকি আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা কেন্দ্রীয় প্রবণতার তিনটি পরিমাপের মধ্যে একটি গড় নিয়ে আলোচনা করেছিলাম। কেন্দ্রীয় প্রবণতাটা কি? কেন্দ্রীয় প্রবণতাটা হলো যে উপাত্তের মানসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, একটি হলো গড়, এভারেজ, একটি হলো মধ্য, মিডিয়ান, আর একটা হলো মোট। গত ক্লাসে আমরা গড় নিয়ে আলোচনা করেছি। আমাদের সুবিধার্থে আমি পুনরায় একটু আলোচনা করছি কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা তাহলে উপাত্তের মানসমূহের কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলা হয়? কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা তিনটি। কেন্দ্রীয় প্রবণতা তিনটি, একটি হলো গড়, এভারেজ, একটি হলো মধ্য, মিডিয়ান, আর একটা হলো প্রচুর। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ? Yes, sir. ইয়েস স্যার। গড় নিয়ে আমরা কি বলেছিলাম? গড় নির্ণয়ে দুটি পদ্ধতি রয়েছে, একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি। গড় নির্ণয়ে কয়টি পদ্ধতি রয়েছে? গড় নির্ণয়ে দুটি পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি? আর হলো সংক্ষিপ্ত। একটা হলো সরাসরি আর একটা কি? সংক্ষিপ্ত। সরাসরি পদ্ধতিটি কিভাবে? কতগুলো রাশি দেওয়া থাকবে, রাশিগুলোর যোগফল করে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব, রাশিগুলোর গড় পেয়ে যাব। আমি আবার বলছি, কতগুলো রাশি দেওয়া থাকবে, রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগফল নির্ণয় করে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা রাশিগুলোর গড় পেয়ে যাব। এটা হলো সরাসরি পদ্ধতি। আর সেক্ষেত্রে সূত্র হলো, সরাসরি পদ্ধতির সূত্র হলো, গত ক্লাসে আমি বলছিলাম, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n, যেখানে fi হলো গণসংখ্যা, xi হলো শ্রেণী মধ্যমান। তাই শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার গুণফলের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? গড় পেয়ে যাব। তাহলে fi টা হলো কি? গণসংখ্যা, xi টা হলো কি? শ্রেণী মধ্যমান।
তাহলে গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমানের গুণফলের সমষ্টি, শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার গুণফলের সমষ্টিকে উপাত্তের সংখ্যা বা গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? গড় পেয়ে যাব। ঠিক আছে, বুঝছেন কিনা? Yes, sir. এরপরে সংক্ষিপ্ত পদ্ধতি। তোমরা Yes, sir, বইয়ে বুঝছি। বইয়ে 334 নং পৃষ্ঠাটি খোলো। তোমরা সবাই বইয়ে 334 নং পৃষ্ঠাটি খোলো। 334 নং পৃষ্ঠায় দেখতে পাচ্ছ শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় সহজ পদ্ধতিতে নির্ণয়ের ধাপসমূহ, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি, সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি। এই সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের 5টি ধাপ দেওয়া হয়েছে। কয়টি ধাপ দেওয়া হয়েছে? 5টি ধাপ। দেখো তোমরা, প্রথমত বলা হয়েছে শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করা। উপরে একটা কি দেওয়া আছে? উপরে একটা তালিকা দেওয়া আছে আর বড় একটা তালিকা দেওয়া আছে। উপরের তালিকাটা হলো সরাসরি পদ্ধতি, উপরের তালিকাটা কি? সরাসরি পদ্ধতি। আর শেষের তালিকা যে গণসংখ্যা সারণী দেওয়া আছে সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। তার প্রথমত হলো একটা উপাত্ত দেওয়া থাকবে আমাকে, তোমরা 335 নং পৃষ্ঠা একটু খেয়াল করো, একটা সারণী দেওয়া রয়েছে। সেই সারণী থেকে প্রথম কাজ হলো আমাকে মধ্যমান নির্ণয় করা, শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করা। কি নির্ণয় করা? কি নির্ণয় করা? মধ্যমান নির্ণয় করা। গুড। তাহলে উপাত্তের শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য প্রথম ধাপ হলো শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করা। আমি আবার বলছি, শ্রেণী বিন্যাসকৃত উপাত্তসমূহের সহজ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রথম ধাপ হলো উপাত্তসমূহের শ্রেণীসমূহের কি করা? মধ্যমান নির্ণয় করা। এরপর মধ্যমান থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় এক ধরা। মধ্যমান থেকে যে কোনো একটা মানকে সুবিধাজনক, আমার ইচ্ছে মতো সুবিধা মতো যে কোনো একটি মানকে আমি আনুমানিক গড় এক হিসেবে ধরে নেব। ঠিক আছে? ঠিক আছে কি না? Yes sir. Yes, sir, ঠিক আছে। আসলে এই মানটি আমরা সাধারণত সবচেয়ে বেশি গণসংখ্যা বরাবর যে মধ্যমান পাবো সেটিকে ধরে নিব। আমরা যদি 335 নং পৃষ্ঠায় খেয়াল করো দেখতে পাবে এখানে 11 নেওয়া হয়েছে 20, মধ্যমানের পরে 20 কে 1 ধরে নেওয়া হয়েছে। 20 এর বিপরীতে তোমরা দেখতে পাচ্ছ গণসংখ্যা 52 52, অর্থাৎ সবচেয়ে বেশি গণসংখ্যা। সবচেয়ে বেশি গণসংখ্যা বরাবর আনুমানিক গড়টা ধরে নেওয়া হয়েছে। কিন্তু অনেকে যদি মনে করে মধ্যমান সবচেয়ে বেশি যেটা সেটাকে আনুমানিক গড় ধরবো, এটা কিন্তু আসলে ভুল হবে। তোমরা দেখতে পাচ্ছ মধ্যমান শ্রেণীতে 20 এর পরেও কিন্তু আরো বেশি সংখ্যা রয়েছে, 32 পর্যন্ত রয়েছে। কিন্তু আমরা 32 নিই। আমরা সচরাচর গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা বরাবর যে মধ্যমানটা থাকবে সেটিকে আমরা আনুমানিক গড় হিসেবে ধরে নেব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? Yes, sir, clear. আমরা দুটি ধাপের কথা বললাম, একটি হলো মধ্যমান নির্ণয় করা শ্রেণীসমূহের, আর একটি হলো মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোন মানকে আনুমানিক গড় করা। নাম্বার 3, ধাপ বিচ্যুতি নির্ণয় করা। বিচ্যুতি গতকাল আমি সূত্র দিয়ে লিখেছিলাম, সূত্রটি ছিল আমার কিরকম? a plus summation of fi ui divided by n into h। এখানে বলেছিলাম fi টা হলো গণসংখ্যা, ui টা কি? ui টাকে বলা হয় বিচ্যুতি সংখ্যা বা ধাপ বিচ্যুতি, বিচ্যুতি সংখ্যা বা ধাপ বিচ্যুতি। ক্লিয়ার? বিচ্যুতি সংখ্যা Yes, sir. Yes, sir, clear. বিচ্যুতি কি? তোমরা 3 নম্বরে দেখতে পাবে, 3 নম্বর ধাপে প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে, প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি নির্ণয় করা হয়। অর্থাৎ তোমরা 335 নম্বর গণসংখ্যা সারণী খেয়াল করলে দেখতে পাবে একটি মধ্যমান 4 আর আনুমানিক গড় ছিল 20। তাহলে আমার নিয়মটা কি? শ্রেণী মধ্যমান থেকে আনুমানিক গড়টা বিয়োগ করে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ। শ্রেণী ব্যবধান হলো কত? 4। শ্রেণী ব্যবধান কত? 4।
তাহলে আমি পাচ্ছি কত -20 + 4 -60 ডিভাইডেড বাই 4 ইকুয়াল -4। তাহলে আমি তাপ বিচ্যুতি ইউআই সমান কত পাচ্ছি -4 কত পাচ্ছি -4 -4 তাহলে তাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র কি যে কোন শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড়টা বিয়োগ করব বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে আমি নির্ণয়ের তাপ বিচ্যুতি পেয়ে যাব ওই শ্রেণীর তাপ বিচ্যুতি প্রত্যেক শ্রেণীর নাম এখানে তো অনেকগুলো শ্রেণী দেওয়া আছে যে শ্রেণীটা নির্ণয় করব সেই শ্রেণীর মধ্যমান লিখতে হবে আনুমানিক গড়টা তো সব শ্রেণীর জন্য একই সেই আনুমানিক গড়টা লিখব তাহলে শ্রেণী ব্যবধান একই শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব তাপ বিচ্যুতি পেয়ে যাব শুধুমাত্র একটা জিনিস ভিন্ন সেটা হলো শ্রেণী মধ্যমান যে শ্রেণী তাপ বিচ্যুতি নির্ণয় করব সংশ্লিষ্ট ওই শ্রেণী তাপ বিচ্যুতি মধ্যমানটি সেখানে লিখতে হবে আর আনুমানিক গড় এবং শ্রেণী ব্যবধান সকল শ্রেণীর ক্ষেত্রে একই হবে ক্লিয়ার yes sir এরপর আমরা Yes, তাপ sir, বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করব তাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ আমি এই শ্রেণীর কি বের করলাম তাপ বিচ্যুতি -4 বের করলাম আর এই শ্রেণীর গণসংখ্যা হলো 1 তাহলে গুণ করলে আমি পাবো fi ui ইকুয়াল কত 1 * -4 ইকুয়াল -4 অর্থাৎ তাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করব তাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর কি দ্বারা গুণ করব গণসংখ্যা দ্বারা গুণ করব নেক্সট এন্ড লাস্ট বিচ্যুতির গড় নির্ণয় করব এবং এর সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা বিচ্যুতির গড় নির্ণয় করা এরপরে কি আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা তাহলে বিচ্যুতির গড় কিভাবে তো বললাম fi ui বের করে এরকম প্রত্যেকটা শ্রেণী বের হবে -4 তারপর দেখতে পাচ্ছ -27 -42 -47 0 36 38 9 এভাবে বের করে যোগফল করে লাস্টে একটা ফিগার বের হবে সেই ফিগারের সাথে আনুমানিক গড়টা আমি কি করব যোগ করে শ্রেণী ব্যবধান দিয়ে গুণ করলে কাঙ্ক্ষিত গড় পেয়ে যাব ক্লিয়ার কিনা Yes, sir. Clear. Yes, sir. তাহলে এতক্ষণ আমরা কি করলাম এতক্ষণ আমরা শ্রেণী বিন্যাসবিদ্ধ উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতি গাণিতিক গড় নির্ণয়ের প্রয়োজনীয়তা কয়টি ধাপ প্রয়োজন এখানে কয়টি ধাপ প্রয়োজন 5টি ধাপ প্রয়োজন কয়টি ধাপ প্রয়োজন 5টি, sir. পাঁচটি ধাপ প্রয়োজন প্রথম ধাপ কি প্রথম ধাপ হলো শ্রেণী নির্ণয় করা মধ্যমান নির্ণয় করা হলো মধ্যম থেকে সুবিধাজনক মানকে আনুমানিক গড় হিসেবে ধরে নেওয়া তৃতীয়ত হলো সংশ্লিষ্ট শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে তাপ বিচ্যুতি ওই সংশ্লিষ্ট শ্রেণীর তাপ বিচ্যুতি নির্ণয় করা এরপরে তাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করা 5 নম্বরে বিচ্যুতির গড় নির্ণয় করে তার সাথে আনুমানিক গড় যোগ করে শ্রেণী ব্যবধান দ্বারা গুণ করলে কাঙ্ক্ষিত গড় পাওয়া যাবে ক্লিয়ার yes sir ওকে তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতার তিনটি পরিমাপ একটি হলো গড় একটি হলো মধ্যক আর একটি হলো প্রচলক তার মধ্যে গড় নিয়ে আলোচনা শেষ করলাম এরপর আমরা মধ্যকে যাব 236 নং পৃষ্ঠা খোলো 236 নং পৃষ্ঠায় দেখতে পাচ্ছ মধ্যক এটি ইয়ান
মধ্য। এই মধ্য কিন্তু নির্ণয় করতে দুই ধরনের উপাত্ত দেওয়া থাকে, অনেক সময় অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, অনেক সময় বিন্যস্ত বা শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া থাকে। তাহলে শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত নির্ণয়ের জন্য মধ্যকের সূত্র একরকম, আর অবিন্যাসকৃত বা অবিন্যস্ত উপাত্ত মধ্যক নির্ণয়ের সূত্র অন্যরকম। দুটি ডিফারেন্স রয়েছে, দুই ধরনের উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র ডিফারেন্স রয়েছে। ক্লিয়ার? প্রথমত আমরা মধ্যক আকারে একটু জেনে নিই। পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। অর্থাৎ প্রথম কাজ হলো উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো। মানের ক্রমানুসারে বলতে আমরা এখানে বুঝবো হয় ঊর্ধ্বক্রমে মানে ঘর থেকে এই একটু আনমিউট করো সবাই, মিউট করো। তাহলে কি মধ্যক কি? উপাত্তের মানসমূহকে ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তের মধ্যক। ঠিক আছে? তাহলে অবিন্যস্ত ক্ষেত্রে আমরা প্রথম কাজ কি? উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে কি সাজা। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। এরপর এখন উপাত্ত যদি আমার উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে এক ধরনের সূত্র, আর যদি উপাত্তের সংখ্যা জোড় হয় সেক্ষেত্রে কি? দেখো প্রথমটা সূত্র উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যাকে যদি আমরা n ধরি, উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্য নির্ণয়ের সূত্র। উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে? n plus 1 divided by 2, n plus 1 divided by 2 তম পদের মান। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অনেক সময় বলতো তম পদ লিখে দাও, না এটা তম পদের মান লিখতে হবে, তম পদের মান। অনেকে পরীক্ষার খাতায় n plus 1 divided by 2 তম পদ, এটা 2 তম পদ লিখলে হবে না, 2 তম পদের মান লিখতে হবে। যখন আমরা গাণিতিক সমস্যাগুলো করব তখন বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। নেক্সট, উপাত্তের সংখ্যা যদি জোড় হয়, উপাত্তের সংখ্যাকে আমরা এখানে n ধরব। উপাত্তের সংখ্যা n বলতে পারো। উপাত্তের সংখ্যা স্যার লিখে ফেলবো স্যার? বুঝিনি? লিখে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, উপাত্তের সংখ্যা n জোড় হলে, উপাত্তের সংখ্যা n জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে? n/2 তম পদ, n/2 তম ও n/2 plus 1 তম পদ দুটি সাংখ্যিক মানের যোগফল। পদ দুটি সাংখ্যিক মানের গড়, সাংখ্যিক মানের গড়। উপাত্তের সংখ্যা n জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র n/2 তম ও n/2 plus 1 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে
দুই ধরনের সূত্র পাচ্ছি। একটা হলো উপাত্তের সংখ্যা বিজোড় হলে n + 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান হবে ওই উপাত্ত সময়ের মধ্যক, আর উপাত্তের সংখ্যা যদি n জোড় হয় তাহলে n/2 তম n/2 + 1 তম পদ দুটি সাংখ্যিক মানের গড় হবে ওই উপাত্ত সময়ের মধ্যক। তবে এখানে লক্ষণীয় অবশ্যই খেয়াল করতে হবে অবিভক্ত উপাত্ত সময়ের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তের সংখ্যা জোড় হোক বিজোড় হোক, উপাত্ত সমূহকে আগে মানে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে। ইন টোটাল মানে ক্রমানুসারে সাজাতে হবে। ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। ওকে, এখন আমরা দুই একটা উদাহরণ খেয়াল করি। উপাত্তের সংখ্যা বিজোড় হলে ধরে নাও কতগুলো উপাত্ত দেওয়া আছে 150 155 152 151 158। এখানে কয়টি উপাত্ত দেওয়া আছে? এখানে উপাত্তের সংখ্যা কয়টি? 5টি। এটা কি জোড় নাকি বিজোড়? বিজোড়। বিজোড়। তাহলে বিজোড়ের নাম আমরা কোন সূত্র ইউজ করব? n + 1 ডিভাইডেড বাই কি 2 তম পদের মান। 2। তাহলে এখানে প্রথম কাজ হলো আমাদের মানের ক্রমানুসারে সাজাতে হবে। এটা কি মানের ক্রমানুসারে সাজানো আছে? নো স্যার। তাহলে প্রথমে আমরা কি করব 150 151 152 155 158 এটা সাজানোর পরে সুতরাং মধ্যক আমরা চাইলে লিখতে পারবো। মধ্যক সূত্র কি n + 1 দেবে। n মানে কি উপাত্তের সংখ্যা, n বলতে আমরা কি বুঝবো? উপাত্তের সংখ্যা। তাহলে এখানে উপাত্তের সংখ্যা কয়টি? 5টি + 1 ডিভাইডেড বাই 2 তম পদ এর মান। তাহলে 5 + 1 6 6 কে 2 দ্বারা ভাগ করলে কত? কত? 3 তম পদের মান। 3 তম পদের মান বলতে এখানে কত নম্বর পদ? কেউ কি বলতে পারবে? তালহা বলো, তালহা 3 তম পদের মান কত হবে? 152। জিন জিন স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলো কত হবে? 3 তম পদের মান কত হবে? 3 তম পদ এখান থেকে স্যার 152 হবে। 152 হবে স্যার। 152 হবে স্যার। 152 হবে। স্যার আমি এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তো এই জন্য সমস্যা করতেছে। পদের মান কথাটি লেখার অর্থ হলো পদ বলতে দুই স্টপ হয়ে যায় 3 তম পদ, কিন্তু 3 তম পদের মান লিখতে হবে সেটা লিখতে হবে 150। তাহলে আমার এই উপাত্ত সময়ে কি হলো 152, অর্থাৎ এই মানটা উপাত্তের মান সমূহ কি করে সমান বিভাগে বিভক্ত করে। এই মানটা উপাত্তের মান সমূহ কি করে সমান বিভাগে বিভক্ত করে। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। Yes sir. এবার আমরা জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে একটু দেখি। পরীক্ষা পারবে? পরীক্ষা পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এবার কয়েকটি জোড় সংখ্যক লিখি 32 38 40 43 47 53 60। এখানে কয়টা হলো? কয়টা হলো? স্যার 8টা। 8টা। এটা কি জোড় নাকি বিজোড়? জোড়। জোড়। তাহলে জোড় সংখ্যা মানে অনুসারে সাজিয়ে রেখেছি, সুতরাং এটা আসলে হবে না। ছোট থেকে বড় লিখেছি, আর কি করতে হবে না? সাজাতে হবে না।
সাজাতে হবে না। হ্যাঁ, এটা এবার তোমরা নিজেরা একটু কিনে দেখি। তাহলে উপাত্ত সংখ্যা যেহেতু জোড়, তাহলে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করব? পারিয়া, তুমি বলো তো জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র কি? পারিয়া, স্যার শোনা যাচ্ছে না? জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র কি? n/2 তম ও n/2 1 তম পদের দুটি সাংখ্যিক মানের গড়, অর্থাৎ n/2 এখানে n হবে 8/2 তম ও 8/2 প্লাস 1 পদ দুটি সাংখ্যিক মানের গড়। এই কথাটা কিন্তু পরীক্ষায় লিখতে হয়, পদ দুটি সাংখ্যিক মানের গড়, সাংখ্যিক মানের গড় আমরা দেখা যাচ্ছে না ও 5 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। এখন 4 তম পদ কত দেখে দেখো তো, 4 তম পদ কত? 4 তম পদ কত? স্যার 40। 40। আর 5 তম পদ? স্যার 43। 43। গড় বুঝতে আমরা কি বুঝি? গড় বলতে আমরা কি বুঝি? এততম পদ দুটি সাংখ্যিক মানের গড়। সেটার অর্থ কি? সেটার অর্থ হলো পদগুলোর মানের যোগফলকে 2 দ্বারা ভাগ করা। তাহলে 4 তম পদ হলো 40, 5 তম পদ হলো 43, 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 83 divided by 2 equal to কত? 41.5 নাকি? 41.5 কি না? 41.5 ক্লিয়ার? ক্লিয়ার কি না? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে তোমাদের পরীক্ষায় এমসিকিউ তে যদি বিজুরটা দেয় তাহলে তো সহজেই পারবে, বিজুরটা দিলে সহজেই পারবে। অর্থাৎ উপাত্তের সংখ্যাগুলো যোগ করে উপাত্তের সংখ্যাগুলোর সাথে এক যোগ করে দিয়ে ভাগ করলে যে ফলটা পাবে সেটি হবে পদ। আর জোড় সংখ্যকের ক্ষেত্রে এভাবে পরীক্ষা সৃজনশীল হলে এভাবে করে দেখাবে, কিন্তু এমসিকিউ হলে একটু টেকনিক অবলম্বন করবে, সেটা হলো উপাত্তের সংখ্যাটা আগে দেখবে। তাহলে উপাত্তের সংখ্যা আমরা পাচ্ছি মনে করো 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, এর পরবর্তী সংখ্যা কত? 5। তাহলে 4 তম এবং 5 তম পদ দুটি মান যোগফলকে 2 দ্বারা ভাগ করলে নির্ণয় মধ্যক পেয়ে যাবে। তাহলে তোমরা প্রথম কাজ করো উপাত্তের সংখ্যা দেখবে, দেখার পরে তাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে যা পাবে তার সাথে তার পরবর্তী সংখ্যাটি হিসাব করবে। অর্থাৎ এখানে 4 পাচ্ছ, 4 এর পরে হলো 5, তাহলে 4 তম পদ এবং 5 তম পদ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে নির্ণয় কি পেয়ে যাবে? মধ্যক পেয়ে যাবে। সহজ পদ্ধতিতে পরীক্ষাটা এমসিকিউ করার টেকনিক। সৃজনশীল হলে এভাবে বিস্তারিত করতে হবে, কিন্তু এমসিকিউ হলে এত বিস্তারিত করার সময় পাবে না, খুব শর্টকাটে করতে হবে। তাই সেটা কিভাবে করবে? উপাত্তের সংখ্যা দেখতে হবে, উপাত্তের সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগফল যা পাবে সেটাকে নিবে এবং তার পরবর্তী সংখ্যা নিবে, নেওয়ার পর দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে নির্ণয় মধ্যক পেয়ে যাবে। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? নো স্যার।
ওকে, তাহলে সময় কিন্তু একেবারে শেষের দিকে। আমরা মধ্যক নির্ণয় করলাম। স্যার মুসলিম না মধ্যক বুঝিনি, এতক্ষণ বুঝলেন তোমরা? আমরা মধ্যক নির্ণয় করলাম অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক কি? উপাত্তের সঙ্গে জোড় হলে এক ধরনের, উপাত্তের সঙ্গে বিজোড় হলে এক ধরনের। এখন আমরা শ্রেণী বিন্যাসকৃত, শুধুমাত্র সূত্রটি জেনে নাও। শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র। শ্রেণী বিন্যাসকৃত, শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র। শুধু সূত্রটি জেনে নাও। L plus n/2 minus fc into h/fn. L plus n/2 minus fc into h/fn. L plus n/2 minus fc into h/fn. Clear? Yes sir, clear. ওকে, তাহলে তোমাদের শর্টকাটে এক মধ্যক নির্ণয়ের একটু টেকনিক বলে দিই এমসিকিউ নির্ণয়ের জন্য। তোমাকে যখন শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া হবে তখন বলবে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত, উপরের উপাত্তের মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত। তোমরা সেক্ষেত্রে এভাবে সূত্র অ্যাপ্লাই করে মধ্যক নির্ণয় করতে গেলে অনেক সময় লাগবে। তোমরা মনে রাখবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে উপাত্তের যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীতে মধ্যক অবস্থিত। আমি আবার বলছি, শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের মধ্যক নির্ণয়ের সময় বেশিরভাগ ক্ষেত্রে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীতে মধ্যক অবস্থিত হয়। কথা বুঝতে পারছো? স্যার যে শ্রেণীতে মধ্যক গণসংখ্যা বেশি থাকে সেই শ্রেণীতে মধ্যক অবস্থিত হয় বেশিরভাগ ক্ষেত্রে, 99%। দুই এক ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকতে পারে, তবে বেশিরভাগ সচরাচর যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীতে মধ্যক অবস্থিত। ক্লিয়ার? yes sir. হ্যাঁ, আর তোমাকে মনে করো বললো কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত, তোমরা দেখলা কোন শ্রেণীতে গণসংখ্যা বেশি, দেখার পরে তোমরা বলতে পারবা এই শ্রেণীতে কি মধ্যক অবস্থিত। ধরে নাও সেই শ্রেণীতে হবে 61 থেকে 70, ধরে নিলাম 61 থেকে 70 শ্রেণীতে গণসংখ্যা বেশি আর এই শ্রেণীতে মধ্যক অবস্থিত। আর এখানে L বলতে আমরা বুঝবো মধ্যক অবস্থিত শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। গত ক্লাসে বলছিলাম আপার লিমিট লোয়ার লিমিট, লোয়ার লিমিট কে বলে নিম্ন সীমা, আপার লিমিট কে বলে ঊর্ধ্ব সীমা। তাহলে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমাটাই হবে L। সেই শ্রেণীটা কি হবে? সেই শ্রেণীটা কি হবে? L হবে। L হবে। আর n/2 তো আমরা জানি মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ। মোট গণসংখ্যা কি 2 দিয়ে ভাগ। LCটা কি? LCটা হলো তুমি যখন মধ্যক সারণী করবে সেক্ষেত্রে আলাদা একটা ঘর করতে হবে ক্রমযোজিত সংখ্যা। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ক্রমযোজিত সংখ্যা। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণ। LC মানে হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই শ্রেণীতে ক্রমযোজিত গণ। ক্লিয়ার? পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হলো আর এই হলো শ্রেণী ব্যবধান, আর যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হলো Fn। ক্লিয়ার? স্যার Yes, sir. করলে তার প্রভাব হবে একটা বলতে পারবেন। এই প্রযোজক দুই ধরনের, অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত, সবাই একটু মিউট করো।
প্রচলক অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তের প্রচলক নির্ণয় কিভাবে হবে? যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটি হবে প্রচলক। অর্থাৎ ধরে নাও 8 10 11 13 15 10 8 10 7। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 10 সংখ্যাটি 3 বার রয়েছে সর্বাধিক, আর 8 সংখ্যাটি সর্বাধিক 2 বার রয়েছে। তাহলে 10 সংখ্যাটি হবে এই উপাত্ত সমূহের প্রচলক। তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটি হবে প্রচলক। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটি হবে কি? প্রচলক। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে তোমাদের পরীক্ষায় এভাবে যদি কয়েকটি উপাত্ত দেওয়া থাকে সেখান থেকে প্রচলক কথা বললে তোমরা বের করবে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে সেটি। ক্লিয়ার কিনা? Yes, sir. ইয়েস স্যার। আর অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচলক হবে সেটা। আর সেই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচলক কি সেটা আমি সংক্ষেপে লিখছি। L plus F1 divided by F1 plus F2 F1 plus F2 into X। তাহলে L plus F1 divided by কি F1 plus F2 into H। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। তোমরা মজার ব্যাপার হলো প্রচলক আবার বলছি শ্রেণী বিন্যাসকৃত উপাত্তকে যে সবচেয়ে বেশি গণসংখ্যা ক্লিয়ার কিনা? স্যার স্যার আপনার কথা বলছি। তাহলে F1 divided by F1 plus F2 into A। স্যার স্যার? ডিস্টার্বের জন্য কিছু বুঝতেছি না। কাউন্ট বিষয় হচ্ছে না। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? কেন্দ্রীয় প্রবণতার গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। মধ্যক নির্ণয় নিয়ে আলোচনা করলাম। মধ্যকের মধ্যে অবিন্যস্ত উপাত্ত এবং শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত নিয়ে আলোচনা করলাম। প্রচলকের মধ্যে শ্রেণী বিন্যাসকৃত এবং অবিন্যস্ত উপাত্ত নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বাসায় একটু পড়ে নিবে, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে তোমাদের কাছে। আর তোমাদের ম্যাথ পরীক্ষা কখন জানো? আমাদের ম্যাথ পরীক্ষা 25 তারিখ না 24 তারিখ? জানো না? স্যার জানি স্যার। কত তারিখ? 25 তারিখ নাকি? ম্যাথ পরীক্ষা স্যার 25 তারিখ। হ্যাঁ, ঠিক আছে, প্রস্তুতি নাও, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার। আল্লাহ হাফেজ।